শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। এবার জানাবো পুরো খবর। গণভবন বা বঙ্গভবনের সাক্ষাৎ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। গণভবনে দেড়শো সাবেক সেনা কর্মকর্তা সমর্থন জানানোর অনুষ্ঠানেও আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে বলেছেন তিনি। তবে গণভবন বা বঙ্গভবন থেকে নির্বাচনী প্রচার হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রশাসনকে নিয়ন্ত্রণ রাখাই এই মুহূর্তে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রভাব বিস্তারের চেষ্টা করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া 100 কর্মকর্তার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। প্রচারণা তো চালালে অবশ্যই ভঙ্গ হবে। আমরা তখন ব্যবস্থা নেব। ওনার সঙ্গে দেখা করেছেন, ওনাকে সমর্থন দিয়েছেন, নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধি মালা বুঝি, তাতে আমার কাছে মনে হতেছে না যে এটা কোনো জায়গায় কোনো ধরনের লঙ্ঘন হতে পারে। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ইশতেহারে দিন বদলের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামকে শহরে রূপান্তর করার কর্মসূচিও গুরুত্ব পাবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। আসন বণ্টনীয় জোটে অসন্তোষ কিছুটা থাকবে, তবে তা জোটেই সমাধান করা হবে বলে জানান ওবায়দুল কাদের। কাদের আরও বলেন, দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় থাকলেও দেশে কোনো মেগা প্রকল্প হয়নি। এ সময় বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দেন ওবায়দুল কাদের। বিএনপি ছাড়াও বড় বড় রাজনীতিবিদ জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমরা বেস্ট গভর্নমেন্ট 15 তারিখের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করব। বিএনপি তো যুদ্ধাপরাধীদের বন্ধু, দোষক, তারা মনোনয়ন দিয়েছিল, এতে অবাক হওয়ার কিছু নেই। যুদ্ধাপরাধীকেও তারা মনোনয়ন দিতে পারে। দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মওদুদ আহমদ বলেন, নির্বাচন কমিশনের কথা এবং কাজে মিল নেই। তারা বিএনপির কোনো অভিযোগ আমলে নিচ্ছে না বলে দাবি মওদুদের। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে সরকার পতন হবে বলে জানিয়ে মওদুদ আহমদ বলেন, বিএনপির পক্ষে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সব দলের জন্য এখনো সমান সুযোগ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। দলীয় সরকার ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের জন্য নিরপেক্ষভাবে কাজ করা সম্ভবপর নয়। আজকে সেই শঙ্কা, ভবিষ্যৎবাণী আজকে সত্যে প্রমাণিত হয়েছে। দেড়শো সেনা কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী কাজ করার যে অঙ্গীকার করেছেন, তা কি আচরণ বিধি ভঙ্গ নয়? এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। একাদশ সংসদ নির্বাচনে অধিকাংশ আসনে বিএনপি একাধিক প্রার্থী দিলেও চূড়ান্তভাবে গুরুত্ব পাবেন দলের পুরনো নেতারাই। দলের নীতি নির্ধারকেরা বলছেন, কৌশলগত কয়েকটি কারণে এবার একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে 9 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই একক প্রার্থী বেছে নেবে বিএনপি। 10 বছর পর জাতীয় নির্বাচনের মাঠে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনে লড়তে 60 আসন জোট শরিকদের ছাড় দিচ্ছে দলটি। আর বাকি 240 আসনে লড়তে প্রায় 800 নেতাকে দেয়া হয়েছে দলীয় মনোনয়নের চিঠি।
তবে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করার সময় দলের প্রতি আনুগত্য ও রাজনীতিতে অভিজ্ঞতাকেই প্রাধান্য দিতে চান বিএনপির নীতি নির্ধারকেরা। এজন্য একাধিকবার নির্বাচনে জয়ী হয়েছেন এমন অনেকেই পেয়েছেন মনোনয়নের চিঠি। গত 12 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাদেশের 16 কোটি মানুষ ওই 30 তারিখে এই সরকারের অবৈধ কর্মকাণ্ড এবং অন্যায় অবিচারের লাল কার্ড দেখাবে বলে আমি বিশ্বাস করি। আমি যেহেতু 2বার বিজয়ী হয়েছি, 2008 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, এই নির্বাচনে আমাকে ঢাকা 19 ভোটের মধ্যে বিজয়ী করবে, এটা আমার ভোটারদের কাছে প্রত্যাশা এবং আমি বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দিতে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন তারা। আমাদের মূল লক্ষ্য তো হবে নির্বাচনে জেতা, ক্ষমতায় যাওয়া, সরকার গঠন করা। সেখানে আমাদেরকে দেখতে হবে যে সে ব্যক্তিটি ব্যক্তিগত ইমেজ কীরকম আছে, তার গুণগত তার কি ভিত্তি কী আছে এবং তিনি জনপ্রিয় কিনা, এবং তাকে দিলে তিনি নির্বাচনে জয়লাভ করবেন। এমন একজনকে দিলাম তার কোনো ওখানে কোনো পরিচিতি নাই, তো এটা তো আমাদের মানে পারপাস সার্ভ করবে না। যাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, জনগণের সাথে সম্পৃক্ততা আছে এবং সংগঠন শক্তিশালী অবস্থান, সব কিছু দেখে সাংগঠনিকভাবে আর বিশেষ করে বিগত দিনে যে অবৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং আন্দোলন সংগ্রাম যারা করেছে জনগণ তাদের প্রতি শ্রদ্ধা আছে। জনপ্রিয়তার কারণে কিছুদিন আগে সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদেরও এবার মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুর সদরের পালং বাজারে আগুনে 2 জন মারা গেছে, পুড়ে গেছে কমপক্ষে 11টি দোকান। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার ভোর 4টার দিকে পালং বাজারের উত্তর দিকে হারু ঘোষের মিষ্টির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে, পুড়ে যায় 11টি ব্যবসা প্রতিষ্ঠান। বাজারের পাশেই 2টি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয় আগুনে। আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে হিমশিম খাচ্ছিল এবং এত তাপ এই আগুনের, এই তাপের কারণে 100 গজের কাছাকাছি আসলে আসা যাচ্ছিল না। খবর পেয়ে শরীয়তপুর ও মাদারীপুরের ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তেজ কিছুটা কমার পর সকাল 6:30টার দিকে মিষ্টির দোকানের ধ্বংসাবশেষ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত পলাশ সরকার ও বিশ্বজিৎ বৈরাগী ওই দোকানের কর্মচারী ছিলেন বলে জানায় পুলিশ। বাসার মাল টাল এবং দোকানের আমাদের আত্মসূত্র সব শেষ, আমরা শুধু পরিবাররা যে যার নিয়ে খালি পায়ে বেরোতে পারছি বাচ্চাদের নিয়ে। পালং বাজারের টোটালে যে ঘর পড়ছে তাতে ওরা প্রায় 10 থেকে 12 কোটি টাকার মতো আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। 2 জনের মৃতদেহ পাওয়া যায় যাদের শরীরে আগুনে পুড়ে গেছে। এই 2 জনের পরিচয় পাওয়া গেছে। এদের বাড়ি মাদারীপুর জেলার রাজৌর থানার কমলাপুর গ্রামে। বাজারে থাকা মিষ্টির দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। 10-11টা দোকান পড়ছে, কাঁসারের দোকান, হার্ডওয়্যারের দোকান, তারপরে স্বর্ণের দোকান, তারপরে ডেকোরেটরের দোকান। আগুনের কারণ মিষ্টির দোকান থেকে, মিষ্টির যে চুলা, জ্বলন্ত চুলা, এর থেকে লাগছে বলে আমাদের ধারণা। তবে ফাইনাল তদন্ত করে হয়তো যদি কোনো পরিবর্তন সেটা আমরা বলতে পারবো। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কোটি টাকা জিতে নেয়ার কুইজ শো বাংলাদেশ জিজ্ঞাসার 3য় কোয়ার্টার ফাইনাল আজ রাত 10টায়। আজকের পর্বে লড়বেন 4 প্রতিযোগী। কাল শনিবার শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এ পর্বে আজ আসছেন নরসিংদীর শেখ আবদুল্লাহ মামুন সৈকত, সুনামগঞ্জের রিপন রায়, মাগুরার অন্তরা বিশ্বাস ও দিনাজপুরের সামিউল আলম। দ্বিতীয় দিন শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে লড়বেন পিরোজপুরের মহসিন উদ্দিন, খুলনার আহসানুল্লাহ, রাজবাড়ীর আসিফ আল মাহমুদ ও সাতক্ষীরার হারুনা রশিদ। সারা দেশের প্রায় 80,000 প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা 64 জন মূল পর্বে অংশ নিয়েছেন। এ পর্বে টিকে থাকা 8 জন লড়ছেন 1 কোটি টাকার পুরস্কারের জন্য। আপনারা জানেন প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এর মধ্যে বেনজির আতিয়া এবং প্রীতিশ পৌঁছে গেছে। সংবাদ দুপুরে একটা বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে কিছুক্ষণের ভেতর ফিরে আসছি আমরা।
ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। কখনো ভেবেছেন বাংলাদেশে কেন পুরনো বিস্কিটের টিনে সেলাইট জিনিস রাখতে হয়? কেন এখানে দেখতে সবাই ভিন্ন হলেও ভেতরে সবার লাল সবুজ? কারণ আমরা জানি বাংলাদেশিদের ভাবনা, ভালো লাগা সবই ভিন্ন। তাই বাংলাদেশিদের প্রয়োজনের কথা ভেবেই বেক্সিমকো এলপিজি নিয়ে এলো কম্পোজিট ফাইবার গ্লাসে তৈরি স্মার্ট সিলিন্ডার। অর্ডার করতে এখনই কল করুন 16565 নম্বরে। বেক্সিমকো স্মার্ট সিলিন্ডার, আপনার জন্য স্পেশালি। ইন্টারনেটে নাই অপরাধ না? আচ্ছা, তোমার জন্য মিনিট, ইন্টারনেট সব। এখন মিনিট কিনলে ইন্টারনেট ফ্রি। বেশি দেওয়ার চ্যাম্পিয়ন বাংলালিংক দিচ্ছে 43 টাকায় 75 মিনিটের সাথে ইন্টারনেট এবং SMS ফ্রি। তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। এক চামচ ভয় নিচ্ছ, 2 চামচ কান্না, 3 চামচ টেনশন। এটা কিসের রান্না? এই ভয় আর এই টেনশন দূরে থাকো ব্যাস। সায়েন্স খাবো, ম্যাথ খাবো, শুধু ভয় খাবো না। মন দিয়ে পড়লে কিসের ভয়? এক্সাম টাইমে হরলিক্স। ভয় খাবো না, হরলিক্স খাবো। হরলিক্স, বড় হওয়ার খিদে বড়। এটা কি আমার জন্য? জি, আপনার জন্য। দোকানে গিয়ে রিচার্জের আগে পাওয়ার লোড চাইলেই পাবেন আপনার ইউসেজ বুঝে টক টাইম আর ইন্টারনেটের দারুণ সব অফার। গ্রামীণ ফোন। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ দিন ভর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ। তুমি কখনোই সবকিছুতে এক্সপার্ট হতে পারবে না, এটা তো সবাই জানে, রাইট? তাহলে তোমার সাধারণ শ্যাম্পু, তা দিয়ে কিভাবে ড্যান্ড্রাফ দূর হবে? নেভার। ফাইনালি পেয়েছি ভরসা করার মতো একটি শ্যাম্পু, বেস্ট এভার ক্লিয়ার, নিউট্রিয়েন্ট 10 যুক্ত, যা দেয় 0 ড্যান্ড্রাফ, নন স্টপ। তাই যখনই চাই 0 ড্যান্ড্রাফ, আমার ভরসা শুধুই ক্লিয়ার। ক্লিয়ার, নাথিং টু হাইড। বাড়ির বড় সাহেব, সেই মর্নিং ওয়াক থেকে শুরু, সারাদিন কত কাজ। তাই এমন ছোট্ট সেলিব্রিটির কমফোর্টের জন্যই নিউ কেয়ার ডায়াপার। এর অধিক শোষণ ক্ষমতা শিশুকে রাখে শুষ্ক, আর নরম ক্লথ লাইক ব্যাকশিট দেয় অনেক আরাম। নিউ কেয়ার ডায়াপার, সারা রাত আরামে, সারাদিন ফুরফুরে। ঠিক বলছো তো? চাইলেই পাবো? আপনি চাইলেই পাবেন। দোকানে গিয়ে রিচার্জের আগে পাওয়ার লোড চাইলেই পাবেন আপনার ইউসেজ বুঝে টক টাইম আর ইন্টারনেটের দারুণ সব অফার। গ্রামীণ ফোন। এ সময় আর ফিরে পাবেন না, বিনা কারণে দ্বিধা করো না। ক্লোজ আপ অ্যান্টি জার্ম মাউথওয়াশের ফ্রেশ শক্তিতে নিঃশ্বাসের দুর্গন্ধের সাথে লড়াই করে 12 ঘন্টা পর্যন্ত। যখন কাছে আসার সুযোগ পান, আপনি বলেন, ভাগ্যিস আজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছিলাম। মনি, তুমি দেখবে না, না 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 দেখবে না। টনি, তুমি হাসবে না, না 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 হাসবে না। ওদের ত্বক আর দাঁত না লুকিয়ে দিন মেরিল বেবির স্পেশাল কেয়ার। এখন মেরিল বেবি লোশনের সাথে বেবি জেল টুথপেস্ট ফ্রি। ভাইয়া, আমার ছোট ভাই আমার চেয়েও বড় ফ্যান। একটু কথা বলবেন প্লিজ? এই কথা বল। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স। একটু রিচার্জ করে আসছি। থামেন, আপনার বিকাশ অ্যাপ আছে না? আছে তো। বিকাশ অ্যাপ থাকলে জায়গায় বসেই মোবাইল রিচার্জ করা যায়। অ্যাপ থেকে মোবাইল রিচার্জ অপশনে গিয়ে নিজের বা অন্য কারো নাম্বার সিলেক্ট করুন। এবার অ্যামাউন্ট পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখুন, রিচার্জ হয়ে গেল। সিম্পল। বিকাশ অ্যাপ, একদম সিম্পল। এক চামচ ভয় নিচ্ছ, 2 চামচ কান্না, 3 চামচ টেনশন। এটা কিসের রান্না? এই ভয় আর এই টেনশন দূরে থাকো ব্যাস। সায়েন্স খাবো, ম্যাথ খাবো, শুধু ভয় খাবো না। মন দিয়ে পড়লে কিসের ভয়? এক্সাম টাইমে হরলিক্স। ভয় খাবো না, হরলিক্স খাবো। হরলিক্স, বড় হওয়ার খিদে বড়। তাজা লেবুর ঘ্রাণ আর ভিটামিন সি এর মান অটুট রাখতে মাউথ সিলার এবং ইউভি প্রোটেক্টেড নতুন কন্টেনারে মেরিল পেট্রোলিয়াম জেলি।
এখন ত্বককে রাখবে আরো সুরক্ষিত। এটা কি আমার জন্য? জি, আপনার জন্য। দোকানে গিয়ে রিচার্জের আগে পাওয়ার চাইলেই পাবেন আপনার ইউসেজ বুঝে টক টাইম আর ইন্টারনেটের দারুণ সব অফার। গ্রামীণ ফোন। এ বয়সী বাচ্চাদের দ্রুত শারীরিক ও 90% মানসিক বিকাশ হয়ে যায়। প্রয়োজন বিশেষ পুষ্টি। রোজ ওকে দিন জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস এ বয়সের বাচ্চাদের শারীরিক বিকাশে আর ডিএইচএ ব্রেন ডেভেলপমেন্ট ফাংশনে সাহায্য করে। এখন জুনিয়র হরলিক্স কিনলেই কালারিং বুক ফ্রি। এদের মধ্যেই কেউ হয়তো জিতে নেবেন 1 কোটি টাকা। দেখতে থাকুন বাংলাদেশ জিজ্ঞাসা, আজ রাত 10টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। সংবাদ দুপুরে আবারও আমন্ত্রণ। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সপ্তাহে একদিন রাতে অফিস করার উদ্যোগকে 2 দিনে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। উদ্যোগ গ্রহণের 9ম সপ্তাহে এসে এর সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, নগরের নিরাপত্তা বিধান ও যানজট নিরসন সহ কয়েকটি লক্ষ্য নিয়ে শুরু হয় এই উদ্যোগ। দিনের বেলা যানজট থাকলেও রাতে ঢাকার অন্যান্য সড়কের মতো দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কগুলো থাকে প্রায় ফাঁকা। মানুষের উপস্থিতি কম থাকায় বর্জ্য অপসারণ, নগরের বৈদ্যুতিক বাতির সংযোগ নিশ্চিত করা সহ বিভিন্ন কাজ এ সময়টাতে সহজেই করে ফেলা যায়। এ বিষয়টিকে মাথায় রেখেই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কার্যালয়গুলো রাতে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষামূলক এ উদ্যোগের 9 সপ্তাহের অভিজ্ঞতায় আশাবাদী নগরপিতা। রাতে কাজ করার আউটপুটটা বেশ ভালো। দিনের বেলায় 4-5 ঘন্টাতে যে কাজগুলো করা যায়, রাতের বেলায় কিন্তু 1-1.5 ঘন্টা করা যায়, বিকজ রাস্তা খুব ফ্রি থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টটা খুব ইজি করা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো ফল পাচ্ছি। উদ্যোগের প্রাথমিক সফলতায় এর সুফল আরও বেশি পেতে একদিনের পরিবর্তে 2 দিন রাতে অফিস করার পরিকল্পনার কথাও জানালেন এই নগরপিতা। আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। আমাদের পরীক্ষামূলক যে কার্যক্রম চলছে সেটা চলবে। আরও কিছুদিন যাবার পর আমরা হয়তোবা এই ইতিবাচক দিকগুলো যদি আপনার অব্যাহত থাকে, আমরা সপ্তাহে 1 দিনের জায়গায় আমরা 2 দিনের দিকে যাওয়ার চেষ্টা করব। রাতে অফিস করে ঝামেলা ছাড়া নানা কার্যক্রম পরিচালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফলতার দৃষ্টান্ত অনুসরণ করে সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগ নিতে পারে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছর আগের এই দিনে প্রয়াত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আনিসুল হক। ঢাকাকে গ্রিন এবং ক্লিন সিটি বানাতে তার নেওয়া বেশিরভাগ পরিকল্পনাই থমকে আছে গত 1 বছর ধরে। যদিও উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে বর্তমান মেয়াদেই শেষ হবে আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো। সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা। এই স্লোগানে 2015 সালে সদ্য বিভক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করে জয়ী হন আনিসুল হক। মেয়র পদে বসার পরপরই দীর্ঘদিন অবৈধ দখলে থাকা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন 7 রাস্তা কারওয়ানবাজার সড়ক উদ্ধার করেন আনিসুল। তার এই সাহসিকতা সে সময় সব মহলে ব্যাপক প্রশংসিত হয়। পাবলিকের যাতায়াত সুবিধার জন্য সুন্দর মনোরম পরিবেশে কিছু সে ঢাকার চাকা গাড়ি করে দিয়েছেন। তেজগাঁর মতো একটা ট্রাক স্ট্যান্ড উনি খুব সহজেই এটা উদ্ধার করে জনগণের সুন্দর হাঁটার চলার একটা পথ করে দিয়েছে। একে একে ঢাকাকে বাসযোগ্য নগরী করার বিভিন্ন উদ্যোগ নেন আনিসুল হক। তার নেয়া ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, খাল পুনরুদ্ধার কর্মসূচি, পাবলিক টয়লেট ও ইউলুপ নির্মাণ, সড়ক বিভাজকের শ্রীবৃদ্ধি, সবুজায়ন সহ নানা কর্মসূচি এখন চলছে অনেকটা ধীর লয়ে। বাস্তবায়ন হয়নি কারওয়ানবাজার স্থানান্তরের কাজও। আমরা আমিনবাজার, মহাখালী এবং যাত্রাবাড়ি এখানে আমরা কিছু দোকানের ব্যবস্থা করেছি। এখন দোকানদারদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে এগুলি স্থানান্তর হচ্ছে। নানা জটিলতায় আটকে আছে আনিসুলের নেয়া ঢাকার গণপরিবহনকে সমন্বিত করার পরিকল্পনাও।
কথা ছিল যে আলোচনা হওয়ার পরে উভয় আমরা ঐক্যমত পৌঁছার পর আমরা উভয় স্বাক্ষর করে এটা একটা প্রস্তাব আকারে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা দিব। কিন্তু ওই আলোচনা এবং ওই সিদ্ধান্তগুলো নেওয়ার শেষ করার পূর্বে উনি মারা গেলেন। তার ওই ডিসিশনগুলো এখনও কিন্তু ঝুলে আছে, হয়নি। পরিপূর্ণভাবে জনগণ যে তাদের কাঙ্ক্ষিত সেবা, পরিবহনে যে কাঙ্ক্ষিত সেবাটা আমরা দিতে সক্ষম হব। একটু সময় ধরেন হয়তো 2-2.5 বছর লেগে যাবে, বাট হবে। 2017 সালের 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানে সেরিব্রাল ভ্যাঙ্কুলাইটিসে আক্রান্ত হয়ে 30 নভেম্বর মৃত্যু হয় তার। মৃত্যুর 1 বছর পরেও ঢাকাবাসীর স্মৃতিতে এখনও অমলিন আনিসুল হক। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতি 3 জনে একজন কোনো না কোনোভাবে লিভার রোগে আক্রান্ত, আর প্রায় 4 কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে ভুগছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি। এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসায় আলাদা লিভার ইনস্টিটিউট করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে দক্ষ চিকিৎসক থাকলেও দেশে এখনও শুরু হয়নি লিভার প্রতিস্থাপন। দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্তের সংখ্যা 84 লাখ, আর সি ভাইরাসে আক্রান্ত প্রায় 15 লাখ। এ সংখ্যা বাড়ছে দিন দিন। 4 কোটি মানুষ লড়ছে ফ্যাটি লিভার রোগের সঙ্গে। চিকিৎসকরা জানিয়েছেন দূষিত পানি ও খোলা খাবারের কারণে আক্রান্ত হচ্ছে মানুষ। লিভারের সমস্যা, জন্ডিস প্লাস ডায়াবেটিস। 72 ঘন্টা আমি নিস্তব্ধ ছিলাম, কোনো জ্ঞান ছিল না। এখন আমি কথা বলতে পারতেছি। মোটামুটি এখন ভালো খাইতে পারি, এখন কদিন আগে খাইতে পারছিলাম না। রোগী বাড়লেও সে অনুপাতে বাড়ছে না চিকিৎসক। প্রতি 3 জনে একজন লিভারের রোগে আক্রান্ত হলেও প্রতি 16 লাখের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র একজন। এত পরিমাণ লিভার রোগে আক্রান্ত জনগণকে চিকিৎসা দেওয়ার জন্য দেশে মাত্র 100 জনেরও কম লিভার বিশেষজ্ঞ আছে। আমাদের পরিকল্পনা করে দেশে 1000 লিভার বিশেষজ্ঞ তৈরির পরিকল্পনা করা প্রয়োজন। লিভার প্রতিস্থাপনেও পিছিয়ে দেশ। প্রতিবেশী ভারতের 90টি চিকিৎসা কেন্দ্রে লিভার প্রতিস্থাপন হচ্ছে, অথচ এখনো শুরুই করতে পারেনি বাংলাদেশ। বিদেশে 50 থেকে 90 লাখ টাকা খরচ হলেও দেশে 20 লাখ টাকায় তা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। সার্জিক্যাল টিম লাগবে, ফিজিশিয়ান টিম লাগবে, আইসিইউ কেয়ার লাগবে। এই জিনিসগুলো এখনো পর্যন্ত সরকারিভাবে গড়ে ওঠে নাই। কোনো আমরা প্রাইভেট পর্যায়েও এখনো গড়ে ওঠে নাই। সম্প্রতি যতটুকু আমরা জানি যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আবার ট্রান্সপ্লান্টের কাজ শুরু করবে। লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেসব জন্য আমাদের স্বতন্ত্র লিভার ইনস্টিটিউট প্রয়োজন। চিকিৎসকরা জানান দেশে প্রতি বছর অন্তত 20,000 মানুষের লিভার প্রতিস্থাপনের দরকার হয়। 400-র বেশি রোগী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের এই সময়ের তুলনায় এবার উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি। অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই কুয়াশাচ্ছন্ন থাকছে সারা রাত। আবহাওয়াবিদরা বলছেন এবার ডিসেম্বরের শুরুতে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। বলা হয় দেশে শীতের প্রবেশ ঘটে উত্তরের জেলা পঞ্চগড় দিয়ে। হিমালয় পর্বতমালার কাছে হওয়ায় অন্য এলাকার চেয়ে এখানে ঠান্ডার অনুভূতি একটু বেশি। অন্য বছরের এ সময়ে শীত একটু কম থাকলেও এবার আগেভাগেই নেমেছে পৌষের শীত। পঞ্চগড়ে ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা গেছে অনেককে। ঠান্ডা বেশি এখানে, তো গতবারে তো খুব ঠান্ডা ছিল, এবারে খুব বেশি ঠান্ডা। ভাই ঠান্ডার জন্য বের হয়ে যায় না। গত 2-3 দিন থেকে হঠাৎ করে ঠান্ডার প্রকোপ আকার ধারণ করেছে। ঠান্ডাটা একটু বেশি, কিন্তু বসে থাকলে তো আর চলবে না। রংপুরেও একই অবস্থা। দিনে ভ্যাপসা গরম থাকলেও সন্ধ্যা হতেই অনুভূত হচ্ছে বেশ ঠান্ডা। আবহাওয়াবিদরা জানান এবার বৃষ্টি কম হওয়ায় ডিসেম্বরের শুরু থেকেই শীতের মাত্রা বাড়তে পারে। কুয়াশাটা যে আপনার মনে করেন যে শেষ রাত থেকে ভোর পর্যন্ত অধিকাংশ জায়গায় নদী অববাহে কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে হয়তো 5-6 দিন পরে একটু শীতের প্রভাবটা আসতে পারে। পাবনায় হিমেল হাওয়া আর তীব্র কুয়াশার প্রভাব ভালোই টের পাচ্ছেন গ্রামাঞ্চল ও পদ্মাপাড়ের বাসিন্দারা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এবারকার শীত অন্যরকম ভাব পাওয়া যাচ্ছে। এখন পরবর্তী কি হবে, গরিব মানুষ আমরা সবাই। দিনের বেলা কোনো শীত নাই, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শীত শুরু হয়ে যায়। প্রচণ্ড কুয়াশা, হালকা বাতাস। মেহেরপুর সহ দেশের মধ্যাঞ্চলেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে। সন্ধ্যা থেকে রাতভর থাকছে কুয়াশা। সকাল 8টা-9টার আগে ঠিকমতো সূর্যের দেখাও মিলছে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার। ডিআরইউ নির্বাচনে 7 সদস্য সহ 14টি পদে 33 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21টি পদের মধ্যে 5টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 5 জন। মোট ভোটার 1477 জন। নির্বাচনে এবার সভাপতি পদে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী 3 জন। নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ায় অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। এতে অংশ নিয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 650 নারী শিক্ষার্থী। সকাল থেকে বগুড়া আজিজুল হক কলেজ চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সাইকেল র্যালি। প্রায় 6 কিলোমিটার রাস্তা পার হয়ে এই র্যালি শেষ হয় বগুড়া পুলিশ লাইন্স মাঠে গিয়ে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর সহযোগিতায় র্যালির আয়োজন করে বগুড়া পুলিশ। আয়কর দেওয়ার ব্যাপারে মানুষের ভীতি কমাতে রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আজ জাতীয় আয়কর দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। করদাতা হয়রানি কমাতে এ সেবাকে আরও প্রযুক্তি নির্ভর করার কথা জানান তিনি। গত 1 বছরে দেশে করদাতা 6 লাখ বেড়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এছাড়া গত 10 বছরে আয়কর আদায় বেড়েছে 5 গুণের বেশি। আলোচনা সভায় রাজস্ব কর্মকর্তা ছাড়াও সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ, আয়কর আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় এবার NBR থেকে র্যালি বের হয়নি। আমাদের চ্যালেঞ্জ ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ, কর সেবা আমরা আরও ভালো করা উচিত। আমাদের ডিজিটালাইজেশনটা এখনও খুব লিমিটেড অবস্থায় আছে। অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা খুবই নগণ্য, আমরা মোটিভেট করতে পারছি না। কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা মেসিভ ডিজিটালাইজেশনে যাব ভবিষ্যতে। 2.5 বছরে দেশে করদাতা নিবন্ধন বেড়ে হয়েছে দ্বিগুণ। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর হিসাবে নিবন্ধিত করদাতা 38 লাখ ছাড়িয়েছে। তরুণদের নিবন্ধন বেড়েছে 30 ভাগের বেশি। এদিকে 10 বছরে আয়কর আদায় বেড়েছে 5.5 গুণ। পুরনো পদ্ধতির পরিবর্তে অনলাইনে করদাতা নিবন্ধন বা ETIN দেয়া শুরু হয় 2013 সালের জুলাইয়ে। আয়কর রিটার্ন জমা, ফ্ল্যাট বা গাড়ি নিবন্ধন, ব্যবসা শুরু সহ নানা কাজে লাগে 12 ডিজিটের এ নম্বর। ETIN চালুর 3 বছরে নিবন্ধন নেন প্রায় 20 লাখ করদাতা। চলতি নভেম্বরে এ সংখ্যা 38 লাখ ছাড়িয়েছে। NBR এর আশা আগামী 2 বছরে এ সংখ্যা 50 লাখ ছাড়াবে। সংস্থার দাবি, ETIN না নিলেও ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে আয়কর দিচ্ছেন আরও প্রায় 40 লাখ মানুষ। তো আমরা গত কয়েক বছরের যে ETIN রেজিস্ট্রেশন নিবন্ধনের যে প্রবণতাগুলো লক্ষ্য করছি, তার ভিতর দেখছি যে তরুণ করদাতাদের যে প্রবৃদ্ধির হার এক্ষেত্রে 30%কে ছাড়িয়ে গেছে, যেটা আমাদের অর্থনীতির জন্য, জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটা অত্যন্ত ইতিবাচক খবর। NBR এর হিসাবে 2007-08 অর্থ বছরে আয়কর আদায় ছিল মাত্র 12,000 কোটি টাকা। 5 বছরের মাথায় যা 38,000 কোটি টাকায় উন্নীত হয়। সবশেষ গত অর্থ বছরে আদায় হয়েছে 66,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষ্য প্রায় 1 লাখ কোটি টাকা। সরকারের রাজস্ব নীতি বা বাজেট প্রণয়নের যে রাজনৈতিক নীতিমালা, কৌশল এবং আয়কর আইনে কিছু পরিবর্তন এবং আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মানসিকতার পরিবর্তন, করদাতাদের ভিতর উদ্বুদ্ধকরণ এবং তাদের দেশাত্মবোধ, এই সব কিছুই ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। NBR এর হিসেবে গত বছর রিটার্ন জমা দিয়েছেন প্রায় 18 লাখ করদাতা। এবছর তা 22 লাখের বেশি হবে। আগামী 2 বছরের সংখ্যা 35 লাখে উন্নীত করতে চায় NBR। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে প্রায় সব শীতকালীন সবজির দাম নাগালের ভেতরে রয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজি গড়ে দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। সরবরাহ ভালো হয়, সামনের কিছুদিন আরও দাম কমতে পারে বলে বলছেন বিক্রেতারা। চালের দামেও রয়েছে স্থিতিশীল অবস্থা।
শীতের আমেজ পুরোপুরি শুরু হওয়ায় রাজধানীর কাঁচা বাজারে বেশ ভালোই দেখা মিলছে শিম, মূলা, গাজর, ফুলকপি, বাঁধাকপির মতো সুস্বাদু শীতকালীন সবজির। দামেও বেশ সস্তা। মাছ মাংসের চেয়ে এসব সবজির প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি। বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের চেয়ে ভালোই দাম কমেছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 15 টাকা, ফুলকপি 20 টাকা ও মূলা 15 টাকা। আর লাউ প্রতি পিস পাওয়া যাচ্ছে 10 টাকায়। এছাড়া বেগুন, কাঁচামরিচের মতো অন্যান্য সবজির কেজি 20 থেকে 30 টাকা। দাম কমে নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। দাম নাগালে থাকায় স্বস্তি মিলছে ক্রেতাদের মাঝেও। খুব সহনশীল, এত সস্তায় সব এগুলি তো সহনশীল, সবচেয়ে নিম্ন দামে আছে বাজার চলতেছে। গরমে দামটা বেশি হয়ে যায়, কিন্তু শীতকালে যে দামটা একটু কম আছে, কিন্তু গরমকালে এই দামটা হওয়া উচিত। আমদানি বেশি, মালের দাম কম। এরপরে শেষে মনে করেন ফুলকপি আমরা 5 টাকা 6 টাকা বেশি। সবজির সহজলভ্যতার পাশাপাশি সহনশীল রয়েছে চালের বাজার। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে। আমদানি করা মোটা স্বর্ণজাতের চালের কেজি 36 থেকে 38 টাকা। সামনে নতুন চাল আসবে বলে দাম বাড়ার শঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। অগ্রহণ সিজন আসতেছে, নতুন চাল আসবে, চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, আর নির্বাচনের চালের উপর কোনো প্রভাব পড়ে নাই। এদিকে ফার্মের মুরগির ডিমের দামও স্বাভাবিক, প্রতি ডজনের দাম 90 টাকা। তবে হাঁসের ডিম কিনতে হলে গুনতে হচ্ছে ডজনে 150 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।